এবং সীমান্তবর্তী রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির 8টি উপজেলা, এই অঞ্চলকে ঘিরে আপনার একটি খ্রিস্টান রাষ্ট্র জন্ম লাভ করতে চলেছে বলে সদ্যবিদায়ী মাননীয় প্রধানমন্ত্রী পাবলিক প্রনাউন্সমেন্ট প্রদান করেছিলেন। আমাদের কোর্ট তা এন্টারটেইন করেন। সেই সময় যদি মার্কিনীদের এই ভিসা নীতি থাকতো, স্যাংশনের সম্ভাবনা থাকতো, তাহলে জুডিশিয়ারি ডেফিনেটলি অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট করতে বলে আমার ধারণা। সদ্যবিদায়ী সাবেক প্রধানমন্ত্রী তিনি দেশটিকে তার বাবার দেশ মনে করতেন এবং সবাইকে ভৃত্য বা কৃতদাস হিসেবে তিনি ট্রিট করতেন বলেই আজকে এই অবস্থাটায় নিপতিত হয়েছে। দেখুন, আমার যদ্দূর মনে পড়ে ডোনাল্ড লো মহোদয়ের এটি হতে যাচ্ছে চতুর্থ সফর। চতুর্থবারের মতো তিনি ঢাকায় আগমন করবেন। দুবার তিনি দুই রকমের এজেন্ডা নিয়ে এসেছিলেন এবং এসে পলিটিক্যাল অ্যাক্টর যারা, সিভিল সোসাইটি অ্যাক্টর যারা, তাদের সঙ্গে মত বিনিময় করেছেন। শেষবার তিনি যখন এসেছিলেন 7 জানুয়ারি নির্বাচনের প্রাক্কালে, তখন এসে তিনি মূলত যারা তরুণ, যুবা, পুরুষ, নারী, তাদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং খুব কনসিয়াসলি অ্যাভয়েড করেছেন পলিটিক্যাল এলিমেন্টদের। খেয়াল করে দেখেন। এবং এখন যেটা যে সফর, সেটি একটা গেম চেঞ্জার হিসেবে হয়তো ভূমিকা পালন করবে বলে আমার ধারণা। ভুলে গেলে চলবে না, লং আগো আপনার মার্কিনীরা বার্মা অ্যাক্ট প্রণয়ন করেছেন এবং তা কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছেন। এবং এই বার্মা অ্যাক্ট যেই দেশকে ঘিরে, যাকে আমরা আধুনিক কালে মিয়ানমার বলে থাকি, সেই মিয়ানমারের ফ্রন্টলাইন স্টেট হচ্ছে বাংলাদেশ এবং ভারত। এবং ভবিষ্যতে আপনার কি ঘটবে না ঘটবে তার সঙ্গে ডোনাল্ড লুর এই আগমনের একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে। আপনি জানেন যে ভারত আপনার বার্মা সীমান্তে বা মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে এবং হাজার হাজার রোহিঙ্গা অপেক্ষমান বাংলাদেশে প্রবেশের জন্য, এবং 8-9 হাজার রোহিঙ্গা ইতিমধ্যে প্রবেশ করেছে বলে শুনেছি। তো এই যে জায়গাটি স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট, আপনার মিয়ানমারের চীন এবং রাখাইন প্রদেশ দ্বয়, ভারতের মিজোরাম, মণিপুর রাজ্য, আর বাংলাদেশের বান্দরবান পার্বত্য জেলা, কক্সবাজার জেলা এবং সীমান্তবর্তী রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির 8টি উপজেলা, এই অঞ্চলকে ঘিরে আপনার একটি খ্রিস্টান রাষ্ট্র জন্ম লাভ করতে চলেছে বলে সদ্যবিদায়ী মাননীয় প্রধানমন্ত্রী পাবলিক প্রনাউন্সমেন্ট প্রদান করেছিলেন। আপনার নিশ্চয়ই মনে আছে। আমি মনে করি এই ধরনের কিছু যদি হয়, সেটা হবে জুডায়ো খ্রিস্টান একটা স্টেট। রিড্রয়িং অফ দ্য ম্যাপ, এটা একটা রিয়ালিটি। প্রথম মহাযুদ্ধের পরে অসংখ্য নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে এবং দ্বিতীয় মহাযুদ্ধের পরে তার চেয়েও বেশি সংখ্যক রাষ্ট্রের জন্ম হয়েছে। বার্লিন ওয়ালের পতনের পরে, গ্লোরিয়াস রেভলিউশনের সমাপ্তির পরে আমরা দেখেছি ইমার্জেন্স অফ নিউ স্টেটস, যেমন সাউথ সুদান, তারপর আপনার ডেমোক্রেটিক রিপাবলিক অফ তিমোর লেস্টে প্রমুখ প্রভৃতি। তো সেই প্রক্রিয়াটি ত্বরান্বিত হবে অনেকে অনুমান করেন 2025-এর পরে। এখন আমাদের রিজিয়ন বাদ পড়বে না। আর 1947-এ যেই ফর্মুলার উপর ভিত্তি করে ব্রিটিশ রাজ এর অবসান ঘটেছিল, তদস্থলে আমরা দেখলাম ডমিনিয়ন অফ ইন্ডিয়া, ডমিনিয়ন অফ পাকিস্তান রাষ্ট্রের জন্ম হতে, এবং এই যে অবস্থাটি, যে ম্যাপটি আত্মপ্রকাশ করলো বিশ্ব মানচিত্রে, পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখলাম দুটি উইং, মাগরেবে পাকিস্তান, মাশরিকে পাকিস্তান।
এবং বলা হলো যে moth eaten and truncated man। আর যে 580টার মতো দেশীয় রাজ্য ছিল, তাদের বলা হয়েছিল আইদার টু জয়েন ইন্ডিয়া অর টু জয়েন পাকিস্তান অর টু রিমেইন ইন্ডিপেন্ডেন্ট। যে থার্ড অপশনটা সেটি এক্সারসাইজ করে 1948 পর্যন্ত স্বাধীন ছিল হায়দ্রাবাদ। আপনার আমাদের একেবারে সীমান্ত সংলগ্ন কোচবিহার রাজ্য 1953 পর্যন্ত স্বাধীন ছিল। এই রাজ্যগুলোকে জবরদস্তি করে বল্লভভাই প্যাটেল ভারত ভুক্ত করেছিলেন। মুসলিম মেজরিটি কোচবিহার বাধ্য হয়েছিল ভারতে যোগদান করতে। তো এই আনরিজলভড ফটকা কিন্তু রয়ে গেছে। আচ্ছা, মুজিব ইন্দিরা চুক্তি পরবর্তীতে হাসিনা মোদী চুক্তির মধ্য দিয়ে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হয়তো একটা রূপ পরিগ্রহ করেছে, কিন্তু ক্লেম অন কোচবিহার সেটা কিন্তু রিজলভ হয়নি। বেরুবাড়ি নিয়ে সংকট অনেকদিন পর্যন্ত আমরা দেখেছি যে প্রিভেল করেছে। এমনকি আপনার 74 সনে যখন মুজিব সরকার দ্রুততম সময়ে আপনার এই রাটিফিকেশনের ব্যবস্থাটি করলেন পার্লামেন্টে, এটা নিয়ে রিট হয়েছিল বেরুবাড়ি ইস্যু নিয়ে। তারপরে এই 3 বিঘা অঙ্গরপোতা দহগ্রাম এই বিষয়গুলো নিয়ে, কিন্তু আমাদের কোর্ট তা এন্টারটেইন করেন। সেই সময় যদি মার্কিনদের এই ভিসা নীতি থাকতো, স্যাংশনের সম্ভাবনা থাকতো, তাহলে জুডিশিয়ারি ডেফিনেটলি অনেক বেশি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্ট করতে বলে আমার ধারণা। এখন আমরা লং টার্মে বিষয়গুলো নিয়ে কাজ করি এবং আমাদের অবস্থান এবং ভূমিকাটা আমি আত্মপ্রশংসা হয়ে যেতে পারে, কিন্তু তবুও বলা দরকার যে একদম ন্যাশনাল ক্যাপাসিটি বিল্ডিং এর অংশ বলে আমি মনে করি। এবং সেই কারণে ধরুন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য যদি করতে হয়, কোনো বিষয়ে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ হাজির করতে হয়, সেই পড়াশোনাটা সেই হোমওয়ার্কটা আমাদের করা আছে। এটা হুইমসের ভিত্তিতে করা সম্ভবপর নয়। আর আমরা যখন কোন একটা অবস্থান ব্যক্ত করি সেটাও কিন্তু লং টার্ম পার্সপেক্টিভ বিবেচনা করেই করি। যেমন ধরুন 7 জানুয়ারির যে নির্বাচনটি, সেই নির্বাচনের চূড়ান্ত মন্তব্য কিন্তু আমরা এখনো করিনি, ধরে রেখেছি। আমরা যেটা বলেছি আইন অনুসারে আমাদের একটি রিপোর্ট জমা দেওয়ার কথা 1 পেজের, আমরা সেখানে বলেছি নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। খেয়াল করেন, আমরা যেই মাত্রাগুলো প্রদান করে থাকি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেটা কিন্তু আমরা বলিনি। আর যদি বলতাম তাহলে জানে মেরে ফেলবার মতো পরিস্থিতি তৈরি হতো। আমাদের তো কাজটা করতে হবে লং টার্মে, সাক্ষী হিসেবে অবস্থানটা বজায় রাখতে হবে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মন্তব্য করার কারণে মামলার সম্মুখীন হয়েছে, আপনি নিজেও সেই মামলার আসামি, কিন্তু মধ্যযুগে বাস করছি না। আর আপনার ক্ষমতার আসা যাওয়াটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আমরা যদি ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করে ফেলি তাহলে আপনার রাষ্ট্র কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে, সে বিষয়টা আমাদের ভুলে গেলে চলবে না। আপনার আমি যেটা বলেছি, কাজী হাবিবুল আউয়াল মহোদয় তিনি একেবারে বিদায় লগ্নেও যখন তার যে স্পিক হিজ মাইন্ড, সেই জন্য তাকে আমি অবশ্যই সাধুবাদ দেব। যা কিছু ঘটেছে সেইটার মূল দায় এবং দায়িত্ব কিন্তু সদ্যবিদায়ী সাবেক প্রধানমন্ত্রী, তিনি দেশটিকে তার বাবার দেশ মনে করতেন এবং সবাইকে ভৃত্য বা কৃতদাস হিসেবে তিনি ট্রিট করতেন বলেই আজকে এই অবস্থাটায় নিপতিত হয়েছে। সুতরাং যার কারণে এই অবস্থাটি তৈরি হয়েছে সেই জায়গায় মনোযোগ দেওয়া ভালো। হুইচান্টিং করে আর যাই হোক, আপনার যেটা নেলসন ম্যান্ডেলা যে কাজটি করেছিলেন, আপনার রিবিল্ড করতে সক্ষম হয়েছিলেন সাউথ আফ্রিকাকে, সেই ধরনের অবস্থায় আমরা যেতে সমর্থ হব বলে মনে করি। অসংখ্য ধন্যবাদ।